নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি পাথুরিয়াঘাটে হরকুটি রায় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। আপনারা জানেন যে পাথুরিয়াঘাটা অঞ্চলটি একটি অভিজাত সম্ভ্রান্ত পাড়া। মানে ব্রিটিশ শাসনের শুরুর আগে থেকে কিন্তু এই পাড়ায় কিন্তু অভিজাত বনেদি সম্ভ্রান্ত পরিবারে বসবাস শুরু হয়ে গেছিল। তো পরবর্তীকালেও আরও অনেক সম্ভ্রান্ত পরিবার এসে এখানে বসবাস শুরু করেছেন। কারণ আমার ক্যামেরার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন ঐতিহ্যমান বন্দ্যোপাধ্যায়, হরকুটিরের বর্তমান একজন অ্যাক্টিভ উত্তরসূরি। তো এনার কাছ থেকে আমি একটু শুনিনি, কারণ আরেকটু বলে নিন যে এনাদের দুর্গাপুজোর বয়স হচ্ছে 333 বছর। তার মানে 1692 সালে দুর্গাপুজোটা শুরু হয়েছিল। মানে 1690 সালে জব চাওয়ান্ন কলকাতায় এসেছিলেন আমরা জানি। তার ঠিক 2 বছর পরে এনাদের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে এনাদের এখানকার বসতি তারও আগে থেকে হয়তো শুরু হয়েছে, পুজোটা হয়তো পরে শুরু হয়েছে। তো আমরা বিস্তারিত জেনে নিই। আরেকটা কথা জানবার আছে ঐতিহ্যমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, যে আমরা জানি যে অমাবস্যার তিথিতে সাধারণত কালী পুজো হয়ে থাকে। এই আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2025 রবিবার। আমরা কয়েকদিন আগেই পৌষ মাসের অমাবস্যা গেছে, পৌষ কালী পুজো যেটা আমরা বলে থাকি। আবার মাঘ মাসে অমাবস্যা আসে, যেটা রটন্তী কালী পুজো। তো অমাবস্যার তিথি ছাড়া আগামী 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার দিন এই হরকুটিরে হতে চলেছে কালী পুজো। তো এই কালী পুজো হঠাৎ অমাবস্যার তিথি ছাড়া কি করে হবে এবং এর পিছনে ইতিহাসটা কি, সেটা যদি আমাদের বুঝিয়ে বলে। মহারাজ সাধক বামাখ্যাপা এসেছিলেন এবং যেহেতু তৈলঙ্গ স্বামী ওনার গুরুদেবের সাথে এখানে বসে অনেক সাধনা এবং সাধনার অনেক উপকরণ শিখেছিলেন এখানে, এবং একদিক থেকে বলতে পারেন এটি একটি যেহেতু মানে শক্তিপীঠ, একদিক থেকে উনি এখানে যেহেতু পঞ্চমুণ্ডী আসন আছে আপনাদের ছিলেন এবং মায়ের ওই বিগ্রহের পুজো করেছিলেন। আচ্ছা, সেটা 30শে ডিসেম্বরে করেছিলেন। এবং যেহেতু আজকে হচ্ছে ক্যালেন্ডার অনুযায়ী 400তম পূর্ণ তিথি, জন্মতিথি তৈলঙ্গ স্বামীর, তাই আমরা প্রত্যেক বছর অমাবস্যা থাক, পূর্ণিমা থাক, শনিবার হোক, মঙ্গলবার হোক, আমরা 30শে ডিসেম্বর ঠিক ওনার পুণ্যতিথিতে ওনাকে একটা সম্মান জানিয়ে আমরা মায়ের পূজা করি। এটা ঠিক হয় পৌষকালী অমাবস্যার পরে 19 তারিখে ছিল, 19শে ডিসেম্বর। আর রটন্তী অমাবস্যা 17ই জানুয়ারি আসছে, তার মাঝামাঝি এক্সাক্ট মিড পয়েন্টে হয়। আচ্ছা, 30শে ডিসেম্বর। তো এটা একটা খুব ঐতিহাসিক ব্যাপার, এবং যেহেতু এটা কোনো জায়গায় কোথাও পাওয়া যায় না, সাধারণত অমাবস্যা ছাড়া কালী পুজো কল্পনাই করা যায় না। কিন্তু যেহেতু তৈলঙ্গ স্বামী এখানে একটা এত বড় মানে ওনাকে তো মানে সাধু বললে খুব কম হবে, অবদানও বলা যেতে পারে। অবশ্যই ওনাকে অনেকে বলছে শিব ঠাকুরের অঙ্গই অবদান, কারণ শ্রীরামকৃষ্ণদেব ওনাকে বলেছিলেন কাশীর সচল। তৈলঙ্গ স্বামী আসতেন কিন্তু ভগ্ন অবস্থার রুদ্রাক্ষের মালা করে হাতে হোমকুণ্ড নিয়ে আসতেন, গঙ্গা জল ছেটাতে চলে যেত। এইখানে এসে উনি ওনার গুরুর সাথে বসে যজ্ঞ করে, এখানে এটা শুনেছি অনেক পূর্বপুরুষের থেকে শোনা কথা, উনি এখানে একটা অশ্বমেধের যজ্ঞ করেছিলেন এই দালানে। আচ্ছা, অশ্বমেধের এই ঠাকুর দালান ওই 30শে ডিসেম্বরে। আচ্ছা, এবং সেই অশ্বমেধের যজ্ঞ করার পর ওনার শক্তি আরো অনেক বৃদ্ধি হয়েছিল। ওনার গুরুদেবের সাথে একসাথে বসে সব সাধনা করে। আচ্ছা, মানে গুরু শিষ্য একসাথে বসে সাধনা করেছে। তাই জন্য ওনাকে সম্মান দেওয়ার জন্য হরকুটিরে প্রত্যেক বছর 30শে ডিসেম্বর, এটা যেহেতু 400তম বর্ষ এই পুজোর অনেক ইতিহাস বলতে, আগে এই পুজোটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে, তৃতীয় কি চতুর্থ পুরুষের কিছু বাধা পড়েছিল। তো মায়ের বিগ্রহ আমরা গিয়ে নতুন বাজারে যে কালী ঠাকুর আছে, যেখানে আসলে গঙ্গা বইতো, শ্মশানটা যেখানে আগে ছিল, আগে তো গঙ্গা এখান থেকে কাজ দিয়ে বইতো, ওই মন্দিরে মায়ের মূর্তি দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আবার 1712 কি 13 সালে 1813 সালে সেই মূর্তি ফিরিয়ে নিয়ে এসে আবার বাড়ির ঠাকুর ঘরে পুজো শুরু হয়। আচ্ছা, বিগত 17 থেকে 20 বছর মায়ের পুজো বেশ বড় করে হয়, কিন্তু ওপরে বৈঠকখানা ঘরে হয়, যেখানে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, যেখানে প্রতিষ্ঠা হয়েছে হরপ্রসাদ শাস্ত্রীকে, মানে এই বাড়ির যে পূর্বপুরুষ, ধ্রুপদের মূল কর্তা, বাংলায় ধ্রুপদ যিনি ছড়িয়েছিলেন বিষ্ণুপুরী ঘরানা। হ্যাঁ, এখানে আপনাদের একটা মানে যেমন একটা আধ্যাত্মিক ব্যাপার আছে, তেমনি একটা সাংগীতিক যোগাযোগ আছে বাংলার সাংগীতিক জগতের সঙ্গে। গুরু বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জীবনের যে প্রথম গুরু গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়, ওনার গানের বাড়ি। বঙ্কিমচন্দ্রবাবু, গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় এবং যদু ভট্ট মিলে বন্দে মাতরমের প্রথম ড্রাফট আমাদের ঠিক ওপরে যে আমাদের বৈঠকখানা ঘর, সেখানে লিখেছিলেন। বন্দে মাতরমের তো খুব বড়, অ্যাকচুয়ালি আমরা যেটা শুনি এটা অ্যাব্রিজড ভার্সনের, অনেকগুলো স্ট্যান্ডা আছে। প্রথম দিকগুলো চন্দননগরের একটি ঘাটে লেখা হয়েছিল, এবং সেকেন্ড পোর্শন এবং শেষের দিকটা অনেকটা হরকুটিরে লেখা হয়েছিল। শেষের দিকে যেটা হয়েছিল
গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় এবং হরপ্রসাদ বাবু এবং যদু ভট্ট, প্রাইমারি যদু ভট্ট কপিরাইটসটা পুরোপুরি ট্রান্সফার করে দিয়েছিল পাবলিশ করার জন্য টু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেখান থেকে এবার তো 150 বছর বন্দে মাতরমের হলো, হ্যাঁ, একটা খুব ঐতিহাসিক ব্যাপার, মুহূর্ত, এটা একটা উল্লেখযোগ্য বছর এটা। অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করে দিই, আপনাদের পরিবারকে বলা হয় রায় বন্দ্যোপাধ্যায় কুটির, তো এটা কেন, মানে হঠাৎ করে দুটো পদবি? ব্যানার্জি, আমরা বন্দ্যোপাধ্যায়। রায় মাঝখানে রায় বাহাদুরের টাইটেল পেয়েছিলেন আজ থেকে 3 থেকে 4 পুরুষ আগে, তো 25 মানে আমাদের ব্রিটিশ শাসকদের কাছ থেকে। ঠিক, কিন্তু সেই টাইটেলটা রিজেক্ট করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাইটেলটা রায় ব্যানার্জি ফ্যামিলি হিসেবে থেকে গেছে। আচ্ছা, রায়টা থেকে গেছে, বাহাদুরটা আর ব্যবহার করা হয় না। আচ্ছা, মার্ক অফ ফোকাস বাহাদুরটা সরিয়ে দেওয়া। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দেয়ালে অনেক ছবি রয়েছে, এখানে এই ব্যাপারে সম্পর্কে যদি একটু বলেন। একটু ইনভাইট করবো, উনি আমাদের জাজ, খুব নাম করা স্যার যদি একটু আসেন। যদি স্যারই বেটার বলতে পারবেন। একটা এক্সিবিশন হচ্ছে কালীক্ষেত্র কলকাতার উপরে, এটা প্রথমবার কলকাতা এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গ সহ ইন্ডিয়ার প্রথমবার এইরকম সময় শীতকালে কালী পুজোর থিমে একটি এক্সিবিশন হচ্ছে। আমাদের 313টি এন্ট্রি পড়েছিল, সেখান থেকে আমরা 83টা ফটোগ্রাফার, আমরা সেখান থেকে কাটশট করে 25 জন টপ ফটোগ্রাফারের 45টা ছবি ডিসপ্লে করেছি। নেক্সট ফ্রেমে স্যার আসবেন, আমি স্যারের সামনে পাশে দাঁড়িয়ে জায়গাটা একটু ভুল হচ্ছে, স্যার আপনাকে বোঝাবেন। স্যার নমস্কার, আপনার নামটা প্লিজ যদি একটু বলেন দর্শকদের। রূপক দে চৌধুরী। রূপক দে চৌধুরী। স্যার, এই এক্সিবিশন সম্পর্কে দু একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই। এক্সিবিশনে যতগুলো ছবি এসছে, প্রত্যেকটা ছবি ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা মুশকিল হচ্ছিল, কেন এত ভালো ভালো এন্ট্রি এসছে, তো সেখানেতে বেছে নেওয়াটা খুব কঠিন। আমি মনে করি প্রত্যেকেই ফার্স্ট, প্রত্যেকেই সেকেন্ড, প্রত্যেকেই থার্ড, কিন্তু বেছে দিতে হবে, যেটা নিয়ম অনুযায়ী। তো প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা আছে, পরিশ্রম এর মধ্যে আলাদা আলাদা আছে। তো সব থেকে বড় কথা, যেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা একটা চিন্তা ভাবনায় করেছে, এবং সেটা আমার চোখে মনে হয়েছে যে দেওয়া যেতে পারে, একে ফার্স্ট দেওয়া যেতে পারে, একে সেকেন্ড দেওয়া যেতে পারে, থার্ড দেওয়া যেতে পারে, কিন্তু তার সমসাময়িক ছবিও ছিল, কিন্তু ভীষণ কঠিন। আমি যে বারবার বললাম যে ভীষণ কঠিন যে বেছে নেওয়াটা, যে এ খারাপ পেয়েছে বা ও খারাপ পেয়েছে। হ্যাঁ, তো এটা যেহেতু খুবই নতুন, এই একটা প্রচেষ্টা, এই ধরনের এক্সিবিশন, এক শুধু কালী নিয়ে, বেশিরভাগ জায়গাতে আমরা দেখি দুর্গা প্রতিমা বা দুর্গা উৎসব নিয়ে হয়, কিন্তু কলকাতাতে এই সময়তে এই থিমের কালী পুজো এবং এই থিম, হ্যাঁ, সেটা একটা নতুনত্ব অবশ্যই। না বলছি, মানে এই যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে বিচারকদের মানে সিদ্ধান্ত নেওয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসাবে যে কোনো জিনিস কিছু, আঁকা ছবি হোক, তোলা ছবি হোক, যাই হোক না কেন, বেছানো একটা কঠিন কাজ। সেই কাজটি আপনারা কিভাবে করলেন যদি একটু বলেন। কিছু না, দেখুন, আমি গত 30 বছর ধরে নিজে ছবি তুলি, ঠিক আছে। আমি যেহেতু পেশাদার ফটোগ্রাফার, প্রেস ফটোগ্রাফার, আচ্ছা, তো আমাকে ছবি দেখতে খুব একটা বেশি সময় তো লাগেই না। আচ্ছা, কোনটা ভালো ছবি, কারণ নিজেকেই ছবি বাঁচতে হয়, বা প্রচুর এরকম এক্সিবিশন বা ওয়ার্কশপে যেতেই হয়, তো জাজমেন্টও দিতে হয়, যার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে বা যেসব জায়গায় ছবি তোলা শেখানো হয়, যেসব ইনস্টিটিউট, সেসব জায়গায় যেতেই হয়। তো ছবি দেখতে দেখতে একটা চোখ সেট হয়ে যায়। যেমন ফুটবল দেখলে ভালো ফুটবলার গোলের 3 কাঠি সে চিনতে পারে, তো আমাদেরও তাই। তো এইখানেও সেই জিনিসটাই ফলো করতে হয়েছে, যে ভালো ছবি, তার সেই ফটোগ্রাফারের চিন্তা ভাবনা, সেই ফটোগ্রাফারের খাটনি বা প্রচেষ্টা। একটা ছবি তুললে তো হলো না যে কেউ গেলে পরে, এখন ছবি তোলা অত্যন্ত সহজ। আমাদের সময় যে সময় শুরু করেছিলাম ফিল্ম ক্যামেরা, সে সময় প্রচন্ড কঠিন ছিল, যার জন্য এখন ছবি সহজেই দেখা যায়, ডিলিট করা যায়। তো সেই ক্ষেত্রে ফটোগ্রাফারের কিছুটা লাভ তো ফেভার করেই। তো এইখানে যেসব ছবিগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তো ওইভাবে চিন্তা ভাবনা করেই তাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করা হচ্ছে। তাহলে স্যারের মুখে শুনলাম যে এখানে যে কটা ছবি এসেছিল, মানে প্রতিযোগিতায় সবকটাই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবার মতো ছবি, কিন্তু তার মধ্য থেকে স্যারেদের একটা কঠিন দায়িত্ব পালন করতে হয়েছে, দু একটা ছবিকে তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে বেছে নিতে হয়েছে। আচ্ছা স্যার, আরেকটা লাস্ট কথা বলে দিই, নতুন প্রজন্ম যারা ছবি তুলতে আসছে তাদের সম্পর্কে যদি একটা বার্তা আপনি দেন। নতুন প্রজন্মদের কাছে একটাই বার্তা, প্রচুর ছবি দেখতে হবে, এবং বিশেষ করে যারা এই ধরনের কাজ আগে করে গেছে, মানে আপনি বলতে চাইছেন যারা প্রতিষ্ঠিত ফটোগ্রাফার, তাদের কাজ দেখতে হবে, যে তারা
কিভাবে কাজ করে গেছেন তার থেকে ভালো ছবি তুলতে হবে এবং তাদের কাছ থেকে শিখতে হবে। পারলে সামনাসামনি হলে পরে খুবই ভালো, বা তাদের সঙ্গে হলে পরে খুবই ভালো। তাদেরকে সামনাসামনি না পেলে তাদের কাজগুলো তো এখন তো দেখা খুব সুবিধা, যেটা আমাদের সময় ছিল না, ইন্টারনেট খুলে সব দেখা যায়। তো সেগুলো দেখতে হবে, ধৈর্য লাগবে যে আমি ফট করে একবারে বিরাট একজন ফটোগ্রাফার হয়ে যাবো, আমার ছবি অ্যাওয়ার্ড পাবে তা নয়। প্রচুর ঘুরতে হবে, রাস্তায় রাস্তায় চপ্পল দিয়ে করতে হবে এবং এর পেছনে লেগে থাকার মানসিকতাটা লাগবে যে আমি একদিনে একবারে যাবো আর একদিন এক্সিবিশন দেবো, পরের দিনে আমি প্রাইজ পেয়ে যাবো। সেই মানসিকতাটার থেকে বেরিয়ে এসে ভালো ছবি তোলা শুরু করতে হবে। মানে স্যারের কথা শুনে বলতে পারি স্টেজে মেরে দেওয়া যাবে না, তার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা এবং অনুশীলন এবং পর্যবেক্ষণ এইগুলোকে মেনটেন করে চলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যদি ইচ্ছে হয় তাহলে আজকে নতুন বাজারের কাছে পাথুরিয়াঘাটা স্ট্রিটে দেখে আসতে পারেন হরকুটিরে রায় বন্দ্যোপাধ্যায় পরিবারের অসময়ে কালী পুজো। এবং এই পুজোর ইতিহাস আপনারা ভিডিওতে শুনলেন, তাই নতুন করে আর কিছু বলার নেই। যদি সন্ধেবেলা হরকুটিরে চলে আসেন তাহলে হয়তো দেখা হয়ে যেতে পারে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।